হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। মন গহিনে বৃষ্টি নামে গল্পের পর্ব 12 পাঠ করে শোনাবো আমি মাহিরুন্নেসা। 9:30 বাজে। শুক্রবারা কিশোরগঞ্জ এসে পৌঁছেই তারা সকালের নাস্তা সেরে নিল। তারপর একটা ট্রলার ভাড়া করা হয়, সেটাই করে তারা মিঠামাইন যাবে। প্রথমে সবাই ট্রলারের নিচের অংশে বসলো। কিছুক্ষণ পর আহিয়ান বলল, এভাবে মজা হবে না, চলো উপরে যাই। সাইয়ারা বলল, হ্যাঁ চল উপরে যাই। আরশাদের বাবা এনায়েত রহমান বললেন, তোমরা বাচ্চারা যাও, আমরা মুরব্বীরা নিচেই বসি। আহিয়ান বলল, মুরব্বি মুরব্বি। হুম হুম। আরশাদ বাদে সবাই হেসে উঠল। সে সহজে হাসে না। আরশাদের মা তানজিলা এনায়েত রহমানকে বললেন, তুমি মুরব্বি হতে পারো, আমি না, আমি এখনও ইয়াং। আহিয়ান বলল, হ্যাঁ মা অনেক ইয়াং, চাইলে মাকে এখন আরেকটা বিয়ে দেওয়া যাবে। আহিয়ানের কথায় রুবাইয়া নাক সিটকে বললেন, তুমি এত বেয়াদব কেন? বড়দের সামনে নিজের মায়ের বিয়ের কথা বলছো। সাইয়েরা বলল, মা তুমি এভাবে বলছো কেন? আহিয়ান মজা করেছে। রুবাইয়া বললেন, এ ধরনের মজা আমার পছন্দ না। সানাউর হোসেন ধমকের সুরে বললেন, এখন কি তোমার হিসেবে ওদেরকে মজা করতে হবে? তুমি ওকে কোন আক্কেলে বেয়াদব বলে? ও বেয়াদবির কি করেছে? রুবাইয়া কিছু বললেন না, চুপসে গেলেন। এনায়েত রহমান বললেন, থাক ভাই, ভাবিকে কিছু বলার দরকার নেই। সানাউর হোসেন বললেন, না, ওকে উত্তর দিতেই হবে। ও আহিয়ানকে বেয়াদব কেন বলল? অবস্থা বেগতিক দেখে আরশাদ বলল, থাক আঙ্কেল, বাদ দিন, আমি, আহিয়ান, প্রভা আর সাইয়ার বরং উপরে যাই, আপনারা থাকুন। সানাউর হোসেন বললেন, আচ্ছা। তারা যেতে নিবে তখনই রুবাইয়া বললেন, সুপ্রভা কেন যাবে? ও থাকুক, পরে ও পড়ে টরে যাবে, এরপর সমস্যা হবে। আরশাদ বলল, এখানে বসেও করবেটাকে? আমার মাথা ব্যথা করছে, আমার মাথা টিপে দিবে, আমার গরমও লাগছে, বাতাস করবে। আরশাদের মেজাজ খারাপ হয়ে গেল। সে কঠিন কথা বলতে যাবে, তখনই সানাউর হোসেন বলেন, ফালতু কথা বলবে না, ও এখানে আনন্দ করতে এসেছে, তোমার সেবা করতে না। তোমার যখন এতই গরম লাগছে, তোমাকে রেখে আসি। রুবাইয়া কিছু বললেন না, তিনি বুঝে গেছেন। এখন তিনি কিছু বললে সানাউর হোসেন চুপ থাকবেন না। সুপ্রভা বলল, থাক, আমি এখানেই থাকি। আরশাদ কিছু বলল না, চুপচাপ ওর হাত ধরে উপরে যাওয়ার সিঁড়ির কাছে নিয়ে এলো। তারপর আহিয়ান আর সাইয়ারাকেও ডাকলো। উপরে উঠতে সাইয়ারা আহিয়ানকে মোবাইল ধরিয়ে দিল ছবি তুলে দেওয়ার জন্য। আর সুপ্রভা একপাশে গিয়ে চুপচাপ বসে আকাশ দেখতে লাগলো। তাকে এমন চুপচাপ বসতে দেখে আরশাদ তার পাশে গিয়ে বসলো। কি ভাবছো প্রভা? আরশাদের প্রশ্ন শুনে সুপ্রভা একবার তার দিকে তাকালো, তারপর বলল, কিছু না। আরশাদ বলল, জানো প্রভা, জীবনটা অদ্ভুত রণক্ষেত্র, এখানে আমাদের প্রতিনিয়ত লড়াই করে বাঁচতে হয়। জানি, আমিও তো লড়াই করেই বাঁচছি। আরশাদ বলল, এই যে সবাই লড়াই করে বাঁচে, সবাই কিন্তু যোদ্ধা। তুমি হয়তো জানো না, যারা সবচেয়ে ভালো লড়াই করে তাদেরকে অনেকে পছন্দ করে না। তাদের যে লড়াই করার ক্ষমতা, সেটা সবার হজম হয় না। তাই সেটা ধরে বসে না থেকে জীবনটাকে উপভোগ করতে শেখো। সুপ্রভা বলল, আমি মামির কথায় কিছু মনে করিনি। আরশাদ ঠোঁটে হাসির রেখা বজায় রেখে বলল, আমি কিন্তু কারো নাম নেইনি। সুপ্রভা আমতামতা করে বলল, আমি সত্যিই তার কথায় কিছু মনে করিনি। আরশাদ বলল, আচ্ছা, তার কথা বাদ দাও। একটা সুন্দর জায়গায় এসেছো, সেটাকে উপভোগ করো। মনে রাখো, জীবন একটাই, আর এই জীবনটাকে সুন্দর করতে হবে। সুপ্রভা বলল, হুম। আরশাদ বলল, দাঁড়াও। কেন? দাঁড়িয়ে এই ভ্রমণটাকে যেভাবে উপভোগ করতে পারবে, বসে ওভাবে পারবে না। সুপ্রভা একবার ওঠার চেষ্টা করে বসে পড়ল। আরশাদের দিকে অসহায় দৃষ্টি নিক্ষেপ করে বলল, আমার ভয় লাগে, আমি দাঁড়াবো না। আরশাদ কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে পড়ল। সুপ্রভা ভাবল সে বিরক্ত হয়ে চলে যাচ্ছে, কিন্তু তাকে ভুল প্রমাণ করে আরশাদ তার হাত বাড়িয়ে দিয়ে বলল, এবার এসো। আরশাদের চোখে মুখে যেন অন্য কিছু ছিল, অন্য ধরনের এক মায়া, যা সুপ্রভাকে আবির্ভূত করলো। সে কোনো কিছু না ভেবেই আরশাদের এগিয়ে দেওয়া হাতের ওপর নিজের হাত রাখলো, তারপর ভর দিয়ে উঠে দাঁড়ালো। আরশাদ দুই হাত দিয়ে তার দুই হাত ধরে রেখেছে, যেন সে পড়ে না যায়। দুজনেই একে অপরের হাত ধরে আকাশের দিকে তাকিয়ে আছে। এই দৃশ্য আর কেউ না দেখলেও আহিয়ান দেখেছে। সে সাইয়ারার ছবি তুলতে তুলতে আরশাদ আর সুপ্রভার ছবিও তুলে ফেলল। এই দৃশ্য দেখে তার মনে হলো, আরশাদ সুপ্রভাকে নিজের মতো করছে না, বরং সুপ্রভা আরশাদকে নিজের রঙে রাঙিয়ে দিচ্ছে। হয়তো কোনো একদিন আরশাদ আবার হাসতে শুরু করবে। আহিয়ান খেয়াল করলো আরশাদের মুখে হাসি, যেটা বিরল এক দৃশ্য। তার মানে কি আরশাদ সত্যি বদলে যাচ্ছে? প্রায় 1.5 ঘন্টা পর তারা মিঠামাইন এসে পৌঁছালো। দুই পাশে পানি আর মাঝে রাস্তা, দেখতে অন্যরকম সুন্দর। এই রাস্তায় অটো করে তারা অষ্টগ্রাম অবধি যাবে। দুইটা অটো ঠিক করা হলো। বড়রা এক অটোতে যাবে, ছোটরা আরেক অটোতে, কিন্তু বাদ সাধলেন রুবাইয়া।
বললেন, আমি আরশাদের সাথে যাব। সুপ্রভা, তুই তোর মামার সাথে বস। সানোয়ার হোসেন বিরক্তির সাথে বলেন, বাচ্চামো করো না, ওরা ছোটরা আনন্দ করতে যাবে, সেখানে তুমি গিয়ে কী করবে? রুবাইয়া ঠোঁট উল্টে বললেন, আমিও আনন্দ করবো। সানোয়ার হোসেন দাঁতে দাঁত চেপে বললেন, তোমার এসব বয়সের করার বয়স আছে? কি করছো তুমি এসব? রুবাইয়া বললেন, সাইয়ারা আমাকে নিবে। বল, সাইয়ারা আমাকে নিবি না? সাইয়ারা কিছু বলবে তার আগে আরশাদ বলল, না নিব না, এখানে প্রভার জন্য আমরা এসেছি, তাই ওর আনন্দটা মোস্ট ইম্পর্টেন্ট। তারপর অটোতে উঠে সেখান থেকে সুপ্রভাকে ডেকে বলল, প্রভা উঠে এসো। সুপ্রভা উঠবে কি উঠবে না ভেবে দ্বিধায় পড়ে গেছে। সেটা সাইয়ারা বুঝতে পেরে সুপ্রভাকে টেনে অটোতে বসালো। রুবাইয়াতে অপমানিত বোধ করলেন। তিনি এত সাধ করে যেতে চাইলেন, কেউ তাকে নিল না। তার থেকে কি গ্রাম থেকে উঠে আসা মেয়েটার দাম অনেক বেশি? যাই হোক, তিনি অটোতে উঠলেন। তার দেখা দেখি বাকিরাও উঠল। কিছু দূর যেতেই অটো থেমে গেল। আহিয়ান বলল, চাচা থামসুইন ক্যারে? অটো চালক উত্তর দিল, রাস্তা বলক। আহিয়ান বলল, চাচা ওইটা বলক না। আরশাদ বলল, তুই এখন ওর ভুল না ধরে দেখে আয় তো। আহিয়ান নেমে সেদিকে গেল। আরশাদও তার পিছু পিছু গেল। সুপ্রভার সাইয়ারাও নামলো। তখনই বড়দের অটোও আসলো। সানোয়ার হোসেন সাইয়ারাকে ডাকলেন। সুপ্রভা একা দাঁড়িয়ে রইল। আরশাদ আর আহিয়ান সামনে এগিয়ে দেখল মানুষের ভিড়। আহিয়ান একজনকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? লোকটা উত্তর দিল, আর কোয়েন না, যা হয়েছে অনেক স্পিডে হুন্ডার চালাইছে, আরেক সাইড দিয়ে আরেকটা অটো আইছে, দুইটারে ডেক্কা লাগে অ্যাক্সিডেন্ট হয়েছে। হুন্ডাওয়ালা হেলমেট পরছিল না, মাথা ফাইটটা শেষ। আরশাদ আহিয়ান লোকটার সাথে টুকটাক কথা বলছিল। এমন সময় আরশাদ খেয়াল করে সুপ্রভা তাদের দিকে এগিয়ে আসছে, হয়তো কিছু বলবে। সুপ্রভা এসেই জিজ্ঞাসা করলো, কি হয়েছে? তার প্রশ্নের উত্তর আসার আগে সে রক্ত রক্ত বলে প্যানিক করতে শুরু করলো। তার দম আটকে যাচ্ছে। আরশাদ তার কাছে এগিয়ে গেল, তাকে দুই বাহুতে আগলে নিল। তারপর সে রক্ত রক্ত বলে প্যানিক করেই যাচ্ছে। একটা সময় বলল, আব্বা আমি কিছু করিনি, আমার দোষ নেই, ওরাই এতটুকু বলেই অজ্ঞান হয়ে গেল। আরশাদ কিংবা আহিয়ান কেউই বুঝতে পারল না হঠাৎ তার কি হলো। গল্পের পর্ব 12 শেষ করার পর এখন আমরা পাঠ করে শোনাবো মন গহীনে বৃষ্টি নামে গল্পের পর্ব 13। নিশুতি রাত, ঘন এবং নির্জন জঙ্গল। এই জঙ্গল নিয়ে অনেক গুজব আছে। এখানে নাকি রাত হলে সাদা শাড়ি পরে কেউ হেঁটে বেড়ায়, আর যে রাতের পর এদিক দিয়ে যায় তাকে আর জীবিত পাওয়া যায় না। তাই এদিকে কেউ আসে না, শুধুমাত্র একটা দল ছাড়া। তারা আসে সন্ধ্যা মিলিয়ে যাওয়ার পর, যখন গ্রামের সবাই দোকানপাট বন্ধ করে বাড়িতে চলে যায়। এই দলের কাজ হলো জঙ্গলের মাঝে বসে হারিকেন জ্বালিয়ে রাত জেগে জুয়া খেলা এবং গাঁজা খাওয়া। মাঝে মাঝে মেয়েও আনা হয় ফুর্তির জন্য। এরা হলো আব্বাস, মজনু, খলিল, সুজন আর আলাল। তারা আজও জুয়া খেলছে। তাদের ক্যান্ডারি সুমল এখনও আসেনি। আজকে 2টা মেয়ে আনা হয়েছে ফুর্তি করার জন্য, কিন্তু শ্যামল না আসা পর্যন্ত কিছুই শুরু করা যাবে না। কিছুক্ষণ অপেক্ষার পর শ্যামল আসে। তার সাথে আরেকজন আছে, মুখ ভর্তি দাড়ি, মুখে পান বিদায়, ঠোঁট লাল এবং গায়ে চাদর। শ্যামল এসে বলল, তোরা আজ চইল্লা যা, আজকে আমার আর করিম ভাইয়ের টাইম। সুজন বলল, 2টা মাইয়া আনা হয়েছে ভাই। শ্যামল ধমকের সুরে বলল, আনা হয়েছে হেডা তো দেখছি, তুই বেশি কথা বলো সুজন, আমার করিম ভাইয়ের লগে জরুরি আলাপ আছে, তোরা যা। সুজন চুপ হয়ে গেল। এই শ্যামলের সাথে না লাগাই ভালো। যে নিজের চাচিকে প্রতিদিন একটু একটু করে বিষ দিচ্ছে মারার জন্য, তাকে বিশ্বাস করা যায় না। সুজন, আব্বাস, মজনু, খলিল এরা চলে গেল। এদের যাওয়ার পর করিম বসলো, মেয়েগুলোর দিকে তাকিয়ে বলল, শ্যামল্যা মালগুলা একদম খাসা। শ্যামলকে শ্যামল্যা বলায় তার রাগ হলো, কিন্তু সে রাগ দমিয়ে বলল, তা ঠিক। করিম তার গা থেকে চাদর সরালো। তার একটা হাত নেই। সে আয়েসি ভঙ্গিতে বলল, কিন্তু তোমার ওই চাচাতো বইনের মতো খাসা মাল আর দেখি নাই। মালটা হাতছাড়া না হইলে নিজেরা তো মজা করতামে, আবার বাজারেও দাম ভালা পাইতাম। শ্যামল এবার বসলো, ফিস ফিস করে বলল, ওই মালের খোঁজ পাইছি, খালি ওইডারে গেরামে আনতে হইব। কেমনে আনবা? কাম শুরু কইরা দিছি। বলেই শ্যামল একগাল হাসলো। কি কাম? অপেক্ষা করেন, মৃত্যু সংবাদ আসতেছে। কার? অপেক্ষা করেন বলেই এক দফা হাসলো। করিম বলল, আচ্ছা চলেন একটু আনন্দ করি। বলেই শ্যামল উঠে দাঁড়ালো। তারপর শ্যামল ও করিম দুজনে নিজেদের মতো ফুর্তি করতে লাগলো। 2 দিন কেটে গেছে। সুপ্রভা এখন কিছুটা সুস্থ। সানোয়ার হোসেন জানতেন একটা দুর্ঘটনার পর থেকে রক্ত দেখলেই সুপ্রভার প্যানিক অ্যাটাক আসে, তবে এটা অন্যরা জানতো না, তাই বিপত্তিটা ঘটল। সানোয়ার হোসেন এখন একটা চিঠি নিয়ে বসছেন। চিঠিটা তারা যখন ছিলেন না তখন এসেছে। চিঠিটা তাদের পাশের ফ্ল্যাটের শরীফ সাহেব রিসিভ করেছেন।
তারা ফেরার পর দিয়ে গেছেন। চিঠিটা সুপ্রভার বাবা আমজাদ আলী পাঠিয়েছেন। সানোয়ার হোসেন চিঠিটা খুললেন। চিঠিতে লেখা, সানোয়ার হোসেন, আমি জানি আমার অপদার্থ কুলাঙ্গার মাইয়া আপনার কাছেই আছে, হেইনা বিষয় না। যেই মাইয়া বাপ মারে থুইয়া পালাইয়া আসে তারে নিয়ে আমার মাথা ব্যথা নাই, কিন্তু বিষয় হইতাছে সালমা মেলা অসুস্থ, যায় যায় অবস্থা, মা মরার আগে মাইয়ারে দেখতে চায়। আপনি সপরিবারে আমার মাইয়ারে লইয়া আপনার বোনেরে আয়া দেখা যান। ইতি আমজাদ আলী। সানোয়ার হোসেন চিঠিটা ভাঁজ করে রাখলেন। আমজাদ আলী তাকে এমন রুক্ষ ভাষায় চিঠি লিখতে পারে এটা তিনি বিশ্বাসই করতে পারছেন না। গ্রামে যখন ছিলেন তখন তাকে কত সমীহ করে চলতেন আমজাদ আলী। আজ তার ব্যবহারের কি নমুনা। তবে চিঠির কথাগুলো সত্য কিনা যাচাই করতে হবে। তিনি সুপ্রভাতের গ্রামের হাশেম মিয়াকে ফোন দিলেন। হাশেম মিয়া সুপ্রভাতের বাড়ির পাশেই থাকেন। তার মাধ্যমে সালমা বেগম সানোয়ার হোসেনের সাথে যোগাযোগ করতেন। অবশ্য সুপ্রভাত চলে আসার পর আর যোগাযোগ করেনি। কিছুক্ষণ রিং হওয়ার পর হাশেম মিয়া ফোন রিসিভ করলেন। হ্যালো, কেডা? সানোয়ার হোসেন বললেন, আমি সানোয়ার। ওইটা কেডা আবার? আমি সালমার ভাই। ও আচ্ছা, সালমার খোঁজ জানেন কিছু? সালমা আপার মেলা অসুখ, আমার মাইয়া কাইল গিয়া দেখাইছে। কি হয়েছে ওর সেটা জানি না, তয় অবস্থা ভালো না, যে কোনো সময় ঘটনা ঘটতে যাইব। সানোয়ার হোসেন চিন্তিত স্বরে বললেন, আচ্ছা রাখি। সানোয়ার হোসেন ধপ করে বিছানায় বসলেন। তার বোনের অবস্থা বেশি ভালো না, কিন্তু সুপ্রভাকেও সেখানে নিয়ে যাওয়া যাবে না। নিয়ে গেলে আর ফেরত আনতে পারবে না, সেখানে বিপদ। তিনি কিছু একটা ভেবে আরশাদকে ফোন করলেন। আরশাদ ফোন রিসিভ করার সাথে সাথে তিনি বললেন, হ্যালো আরশাদ, তুমি কি আমার সাথে দেখা করতে পারবে? আমি তো এখন বাহিরে আছি, সুপ্রভাকে যখন পড়াতে আসব তখন আপনার সাথে দেখা করতে গেলে হবে। কখন আসছো? আর আধ ঘন্টা পর। তাহলে এসেই আমার ঘরে আসবে, জরুরি কথা আছে। আচ্ছা রাখলাম। সানোয়ার হোসেন ফোনটা রাখলেন। আধা ঘন্টা পর আরশাদ আসলো। সে সানোয়ার হোসেনের দরজায় কড়া নাড়ল। সানোয়ার বললেন, ভিতরে এসো। আরশাদ ঘরে ঢুকলো। সানোয়ার হোসেন উঠে ঘরের দরজা লাগিয়ে দিলেন। তারপর চিঠিটা আরশাদের দিকে এগিয়ে দিলেন। আরশাদ চিঠি পড়ে বলল, আমজাদ আলী প্রভার বাবা? সানোয়ার থমথমে গলায় বললেন, হ্যাঁ। তাহলে কি প্রভাবকে নিয়ে গ্রামে যাচ্ছেন? না। তাহলে এই মুহূর্তে তোমাকে ছাড়া আমি আর কাউকে বিশ্বাস করতে পারছি না। তোমাকে আমি সুপ্রভার দায়িত্ব দিচ্ছি, মানে আমি রুবাই আর সাইয়ারাকে নিয়ে গ্রামে যাব, সালমার অবস্থা দেখে আসবো। ততদিন সুপ্রভাকে তোমার দায়িত্বে রেখে গেলাম। আচ্ছা, ও আমার দায়িত্বেই থাকবে। আরশাদের মুখে আচ্ছা বলল। বুঝতে পারছে না সানোয়ার কেন সুপ্রভাকে গ্রামে নিতে চাচ্ছেন না। সানোয়ার তার মুখের ভঙ্গি দেখে বুঝতে পেরে বললেন, জানোই তো ওর বাবা কেমন। ও অনেক কষ্টে এইচএসসি পরীক্ষা দিয়েছে, রেজাল্ট ভালো হয়েছে, তবে ওর বাবা এখনও মেডিকেলের পরীক্ষা বাকি। ওর বাবা যদি কোনোভাবে ওকে রেখে দেন তাহলে ওর ভবিষ্যৎ এক নিমিষে শেষ হয়ে যাবে। তাই আমরা যাব, সালমাকে দেখব আর আমজাদকে বিশ্বাস করাবো যে সুপ্রভা আমাদের সাথে নেই। যদিও সানোয়ার হোসেন মিথ্যা বললেন, তবু আরশাদ তাকে বিশ্বাস করলো। সে বলল, আচ্ছা কবে যাচ্ছেন? আমি বাসের টিকিট বুক করে ফেলেছি, আজকে রাত 10টায় বাস। আরশাদ বলল, আন্টি আর সাইয়ারাকে জানিয়েছেন? জানাবো। আরশাদ বিচলিত হয়ে বলল, কি বলছেন? এখন 7:30 বাজে, আর মাত্র কয়েক ঘন্টা। সানোয়ার হোসেন শান্ত স্বরে বললেন, যাবো তো একদিনের জন্যই। আচ্ছা চলো বাইরে যাই, রুবাই আর সাইয়ারাকে জানানো দরকার। আচ্ছা চলুন। আরশাদ আর সানোয়ার হোসেন বাইরে বের হলেন। সানোয়ার হোসেন রুবাইয়া, সাইয়ারা আর সুপ্রভাকে ডাকলেন। ওরা আসার পর সুপ্রভাকে উদ্দেশ্য করে বলেন, সুপ্রভা মা, তোর মামি, আমি আর সাইয়ারা শহরের বাইরে যাচ্ছি, তোকে তোর স্যারের দায়িত্বে রেখে যাচ্ছি, থাকতে পারবে না? সুপ্রভা মাথা নাড়ল। রুবাইয়া ভাবলেন তারা সুপ্রভাকে রেখে কোথাও ঘুরতে যাচ্ছে, তাই তিনি খুশিতে গদগদ হয়ে বলেন, কোথাও ঘুরতে যাচ্ছি আমরা? সানোয়ার হোসেন তার কথা পাত্তা না দিয়ে বলেন, সাইয়ারা তুই আর তোর মা তৈরি হয়ে নে, 10টার বাস। আর আরশাদ তুমি সুপ্রভাকে নিয়ে যাও। বই খাতা নিবে কি? আরশাদ বলল, হ্যাঁ বই তো নিবই। প্রভার রসায়ন বই আর খাতা নিয়ে নাও। সুপ্রভা বলল, আচ্ছা। অতঃপর আরশাদ সুপ্রভাকে নিয়ে তার বাড়ি চলে গেল। আর সানোয়ার হোসেন রুবাইয়া, সাইয়ারাকে সব কিছু খুলে বললেন। তারপর তারা গ্রামের উদ্দেশ্যে বের হলো। আজকে একসাথে গল্পের 3টা পর্ব পাঠ করে শোনানো হলো। আজকের লাস্ট পর্ব হলো এটা, মন গহীনে বৃষ্টি নামে গল্পের পর্ব 14। সুপ্রভা প্রথমবার আরশাদের বাড়িতে এসেছে। তাকে দেখে তানজিলা অনেক খুশি হয়েছেন। সুপ্রভার আসার খুশিতে তিনি রান্নাঘরে চলে গেলেন। স্পেশাল কিছু রান্না হবে হয়তো। সুপ্রভাকে আহিয়ানের ঘরে থাকতে দেওয়া হয়েছে, আর আহিয়ান থাকবে আরশাদের সাথে। আহিয়ানের ঘরটা বেশি বড় না, ঘরে একটা খাট, আলমারি, একটা পড়ার টেবিল আর একটা গেমিং পিসি আছে। বারান্দায় তেমন কিছু নেই।
সুপ্রভা বারান্দায় দাঁড়িয়েছিল। এমন সময় আহিয়ান পিছন থেকে এসে বলল, হে প্রেতাত্মা। সুপ্রভা ভ্রু কুঁচকে বলল, আপনি আমাকে প্রেতাত্মা ডাকা কবে বন্ধ করবেন? আহিয়ান বলল, যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য আছে ততদিন তোমাকে প্রেতাত্মা এবং সাইয়ারাকে মামা ডেকে যাব। আহিয়ানের কথা শুনে সুপ্রভা ফিক করে হেসে ফেলল। বলল, পৃথিবীতে চন্দ্র সূর্য থাকে কিভাবে? এগুলো তো পৃথিবীর বাহিরে। আহিয়ান অবাক হওয়ার ভান করে বলল, কি বলছো? চন্দ্র সূর্য পৃথিবীর বাহিরে? আমি তো জানতাম এগুলো পৃথিবীর মধ্যে থাকে। আচ্ছা এটা বলো, এগুলো পৃথিবীর বাইরে থাকলে আমরা পৃথিবী থেকে কিভাবে এগুলোকে দেখি? সুপ্রভা ভ্রুকুচকে আহিয়ানের দিকে তাকালো। সে ভালোই বুঝতে পেরেছে আহিয়ান তার সাথে মজা করছে, তাই সে চুপ করে থাকলো। তাকে চুপ করে থাকতে দেখে আহিয়ান বলল, তুমি তো ভালো ছাত্রী, বলো বলো। সুপ্রভা বলল, আপনি অদ্ভুত ভাইয়া। আহিয়ান বলল, না আমি আহিয়ান ভাইয়া না, মানে আমার নাম আহিয়ান। সুপ্রভা কিছু বলবে তার আগে আরশাদ এসে বলল, কী রে আহিয়ান, তোকে বই নিয়ে আসতে বলছি না? আর প্রভাকে রেস্ট করতে দে। দাঁড়া তো ভাই, আজকে পড়তেই হবে মনে হচ্ছে। আল্লাহ আমাকে রক্ষা করুন এই বিশ্ব পড়াকুর কাছ থেকে। আরশাদ বলল, বেশি বকবক না করে বই নিয়ে আয়। আর প্রভা তুমি রেস্ট করো, আজকে পড়তে হবে না, সকালে আলোচনা করব, ঠিক আছে? সুপ্রভা মাথা নাড়ল, কিন্তু কোনো কথা বলল না, যেটা আরশাদ টের পেল। তাও সে কিছু না বলে তার ঘরে চলে গেল। আহিয়ানও বই নিয়ে চলে গেল। সুপ্রভা বারান্দাতে দাঁড়িয়ে রইল। মৃদু মৃদু বাতাস বইছে, তার দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে। আরশাদ খাটের ওপর বসে বই পড়ছে আর আহিয়ান টেবিলে বসে পড়ছে। হঠাৎ আরশাদ বলল, আহিয়ান, আজকে প্রভা অনেক চুপ ছিল তাই না? আহিয়ান বলল, আমার সাথে তো কথা বলেছে, হয়তো তোর উপর রাগ করেছে। হয় হয়, প্রথম প্রথম এমনই হয়। আরশাদ ভ্রু কুঁচকে বলল, মানে? আহিয়ান বলল, তেমন কিছু না। আরশাদ ধমকের সুরে বলল, বলবি? আহিয়ান বইয়ের দিকে তাকিয়ে বলল, হুক্কা হুয়া আরশাদ কো প্যার হুয়া। আরশাদ তার হাতের কাছে থাকা বালিশ আহিয়ানের দিকে ছুঁড়ে বলল, কি যাতা বলছিস? আহিয়ান বলল, আমি তো গান গাচ্ছিলাম। আরশাদ ভ্রু কুঁচকে তাকালো। আহিয়ান বলল, বিশ্বাস না হলে ইউটিউবে সার্চ দিয়ে দেখ। আরশাদ সার্চ দিল, সত্যি এমন একটা গান আছে, তবে তার মনে হলো সে কিছু ভুল শুনছে। আহিয়ান মজার ছুড়ে বলল, তুই কি অন্য কিছু শুনেছিস? আরশাদ বলল, চুপ করে পড়তে থাক। আহিয়ান আর কথা বাড়ল না। অন্যদিকে আরশাদ ভাবনায় পড়ে গেল যে সে এমনটা কেন শুনল। সকাল 7টা। সানোয়ার হোসেন, রুবাইয়া আর সাইয়ারা মাত্র গ্রামে এসে পৌঁছেছেন। সানোয়ার হোসেন শেষ গ্রামে কবে এসেছেন? তার বিয়ের আগে চাকরি পেয়ে গ্রাম ছেড়েছিলেন, তারপর সেখানে রুবাইয়াকে বিয়ে করেন। মাঝে তার বোনের সন্তান হলো, তাও দেখতে আসেনি, শুধু ফোনে নাম রেখেছেন, ফোনে খোঁজ নিতেন। তবে বছর 7 আগে জমি নিয়ে আমজাদ আলীর সাথে ঝামেলা হওয়ায় সেই যোগাযোগও বন্ধ হয়ে যায়। তাই তো সালমা বেগম মেয়েকে তার ভাইয়ের কাছে পাঠিয়েছেন। সে যাই হোক, সানোয়ার হোসেন অনেক খুঁজে খুঁজে আমজাদ আলীর বাড়ি খুঁজে পেলেন। গিয়ে দেখলেন উঠানে বসে তামাক খাচ্ছেন আমজাদ আলী। তাকে দেখে চিন্তিত মনে হচ্ছে। তাদের দেখে আমজাদ আলী এগিয়ে এলেন, খুশি মনে বললেন, ভাইজান আপনি, সাথে ভাবি আর মাইয়া নাকি? সানোয়ার হোসেন বললেন, হ্যাঁ। আমজাদ আলী বললেন, ভালো হয়েছে আপনি আসছেন, আপনার বোনের মেলা অসুখ। সানোয়ার হোসেন বললেন, হ্যাঁ খোঁজ পেয়ে এসেছি। আমজাদ আলী বিস্মিত হয়ে বললেন, কেমনে? আমজাদ আলীর কথা শুনে সানোয়ার হোসেন বুঝতে পারলেন চিঠিটা আমজাদ আলী পাঠায়নি, পাঠালে এমন অবাক হতেন না। আর এই আমজাদ আলীর ব্যবহারের সাথে চিঠির আমজাদ আলীর ব্যবহারের কোনো মিল নেই। আমজাদ আলী না পাঠালে চিঠি কে পাঠিয়েছে সেটা বের করতে হবে। সানোয়ার হোসেন চিঠি কে পাঠিয়েছে এই ব্যাপারটা সে বের করেই ছাড়বে। সানোয়ার হোসেন চিঠির ব্যাপারটা গোপন করে বললেন, তুমি আমাদের খোঁজ না রাখলেও আমি রাখি। আমজাদ আলী যেন লজ্জা পেলেন, বললেন, আপনার বোন নাকি আপনারে দেখবার চাইছিল, কিন্তু আপনার ঠিকানা পাই নাই, ওইটা নিয়ে চিন্তা করতেছিলাম। সানোয়ার হোসেন বললেন, নাকি বললে কেন? তোমাকে বলেনি? না, সে আমার লগে কথা কয় না, তাই আমার ভাইয়ের পোলা শ্যামলকে বলছে। খারান আমি ওরে ডাকি। সানোয়ার হোসেন কিছু বলবে তার আগেই রুবাইয়া বললেন, আমরা কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো? সাইয়ারা বিরক্ত নিয়ে বলল, আহ মা। আমজাদ আলী জিব্বায় কামড় দিয়ে বললেন, মাফ করেন ভাবি, ভুল হইয়া গেছে। শ্যামল একটু শুইনা যা। কিছুক্ষণ পর শ্যামল এলো। সে এসে সাইয়ারার দিকে তাকালো, উপর থেকে নিচ পর্যন্ত পর্যবেক্ষণ করে নিল। তার দৃষ্টি ভালো না, সেটা বুঝতে পেরেছে সাইয়ারা, এবং ঘৃণায় খানিকটা নড়ে দাঁড়ালো। সে বুঝতে পারলো এই ছেলেটা সুবিধার না। শ্যামলকে দেখে সানোয়ারের গা রাগে কাঁপতে শুরু করলো। তাও সে নিজেকে দমিয়ে হাসি মুখে বললেন, তুমি আশফাক ভাইয়ের ছেলে না? শ্যামল বলল, যে আপনাকে। সানোয়ার বললেন, আমি তোমার চাচির ভাই। শ্যামল বলল, ও আচ্ছা। সানোয়ার হোসেন বললেন, সালমা কি তোমাকে আমার কথা বলেছে? শ্যামল বলল, যে। আমজাদ আলী বললেন, বাকি কথা ঘরে গিয়া কইয়েন, আপনার বোনের সাথে দেখা করেন। তারা ভিতরে যাওয়ার জন্য পা বাড়াবে, তখন আমজাদ আলীর মা আনোয়ারা
বেগম দৌড়াতে দৌড়াতে এলেন, বললেন, আমজাদ, তোর বউয়ের শ্বাস ফুল্লা যাইতেছে, শ্বাস নিবার পারতেছে না, শেষ সময় আইসা পড়ছে। আমজাদ আলী দ্রুত সালমা বেগমের ঘরে দিকে গেলেন, তার পিছন পিছন বাকিরাও গেল। তবে তাদের ঘরে ঢোকার আগে সালমা বেগম দুনিয়ার মায়া ত্যাগ করলেন। কিন্তু দুর্ভাগ্য, ইহকাল ত্যাগ করার আগে না পেল ভাইয়ের দেখা, না পেল মেয়ের দেখা। আরশাদ সুপ্রভাকে নিয়ে পড়তে বসেছে। আহিয়ান সেই সুযোগে তার ঘরে চলে গেছে, সেখানে বসে গেমস খেলছে। সাইয়ারা যেহেতু নেই, সে আজ আর ভার্সিটিতে যাবে না। তার আরশাদ সুপ্রভাকে 1 ঘন্টা দেখে ডিউটিতে যাবে বলে ভেবে রেখেছে। আজকে আলোচনার বিষয় হচ্ছে জিনতত্ত্ব আর বিবর্তন। পড়তে পড়তে সুপ্রভা বলল, স্যার, আমি লিথাল জিন সম্পর্কে বিস্তারিত জানতে চাই। দাঁড়াও, এই নিয়ে একটা বই আছে আমার কাছে, বলেই আরশাদ উঠে দাঁড়ালো আর বুক সেলফ থেকে বই খুঁজতে লাগলো। এমন সময় তার ফোন বেজে উঠল। আরশাদ বিরক্তি নিয়ে বলল, প্রভা, ফোনটা রিসিভ করে স্পিকার দাও। সুপ্রভা তাই করলো। পাশ থেকে সানোয়ার হোসেন বলে উঠলেন, দুঃসংবাদ আছে আরশাদ, সুপ্রভার মা আর নেই, কিছুক্ষণ আগে মারা গেছে। খবরটা শুনে আরশাদ বই খোঁজা বন্ধ করে দিল। আর সুপ্রভার হাত থেকে ফোন পড়ে গেল। তার সারা শরীর অসাড় হয়ে আসছে। সে তার কানকে বিশ্বাস করতে পারছে না। যে মা তার পৃথিবী ছিল, সে মা আজ এই পৃথিবীতে আর নেই, এটা সে বিশ্বাস করতে পারছে না। এই ছিল আজকের পর্ব 12, 13 এবং 14। আমাদের গল্পগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং গল্পগুলো আপনার প্রিয়জনের কাছে শেয়ার করে দেবেন। প্রতিদিন আমাদের গল্পের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ পরবর্তী পর্বতে আবার আপনাদের সাথে দেখা